Assalamu alaikum. Welcome to my channel. If you're interested about international education, migration, Bangladeshi law, and of course social and moral issues, you can subscribe to my channel because I will be uploading very important, updated, authentic, and clear videos regarding these issues. So, moving to the topic that I want to discuss today, Ramisa. It is very unfortunate যে আমাদের রামিসার ম্যাটারটা নিয়ে সবাইকে কথা বলতে হচ্ছে। আমরা কেউই চাই না রামিসার মতন কোনো ইনসিডেন্ট কোনো দেশে, কোনো জায়গায়, কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো এলাকায় এরকম ঘটনা ঘটুক। বাট এই ইস্যুসগুলো যখন অনেক ক্ষেত্রে ভাইরাল হয় তখন আমরা কথা বলি, কারণ আপনারা সবাই জানেন যে রামিসার ইনসিডেন্ট চলা অবস্থায় আরও 2-3টা ইনসিডেন্টের কথা আমরা জানতে পেরেছি। কিন্তু সত্যি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গ্রামে এরকম ইনসিডেন্ট হয়ে যাচ্ছে যেগুলো আনরিপোর্টেড এবং এই জন্য আমরা জানতেও পারি না। জাতি হিসেবে যখন এই ধরনের ইস্যুস তৈরি হয় তখন এটা জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কজনক একটা বিষয়। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে মিলে, এই 20 কোটি মানুষের দেশের সবাইকে মিলে চেষ্টা করলেই এই ধরনের ইনসিডেন্ট অ্যাভয়েড করা সম্ভব। পৃথিবীতে অনেক দেশ আছে যারা কোনো দেশই রেপ, মার্ডার 100% বন্ধ করতে পারে না, বাট তারপরেও খুব সাকসেসফুলি অনেক দেশ আছে যাদের দেশে রেপ বা মার্ডারের পার্সেন্টেজ খুবই নগণ্য। যেমন আপনি সুইডেনের কথা বলতে পারেন, ফিনল্যান্ডের কথা বলতে পারেন, নরওয়ের কথা বলতে পারেন, ইভেন সিঙ্গাপুর, এশিয়ার দেশ। সো এইসব দেশে কিভাবে তারা তাদের অপরাধ এর যে হওয়ার যে রেট সেটা কন্ট্রোল করছে, স্পেশালি ধর্ষণ এবং হত্যা, সেই যে তাদের যে ট্যাকটিক্সগুলো আছে, স্ট্র্যাটেজিসগুলো আছে, সেগুলো যদি আমরা শিখে আমাদের দেশে বাস্তবায়ন করতে পারি, ডেফিনেটলি আমাদের কিন্তু এই ধরনের ইনসিডেন্টসগুলো কমে আসবে। সো সেই কাজটা করার আগে আমাদেরকে গোড়ায় যেতে হবে যে আসলে সমস্যাটা হচ্ছে কি জন্য, বাংলাদেশে সমস্যাগুলো হচ্ছে কি জন্য। সবাই ডিলে জাস্টিসের কথা বলে, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট আমরা না সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো মিস করে যাচ্ছি। আপনার ইট স্টার্টস ফ্রম ইয়োর হোম। আমরা বলি না যে এডুকেশন আসলে ইনস্টিটিউশনাল এডুকেশনের চেয়ে পারিবারিক শিক্ষা, ঘরের আমরা যে শিক্ষাটা পাই সেটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনারা কি মনে করেন না, আপনারা কি আমার সাথে একমত হবেন না যে আমাদের মোরাল যে অবক্ষয় হয়েছে আমাদের মধ্যে, তার কারণেই এই ধরনের ঘৃণিত অপরাধ করার মতন একটা ইচ্ছা বা একটা চিন্তা একটা মানুষের মাথায় আসতে পারে। সেটা যেন না আসে সেজন্য আমরা কি করতে হবে, পরিবারের শিক্ষা। পরিবার থেকেই যদি আমরা এই জেন্ডার ইকুয়ালিটি ছোটবেলা থেকে বাবা মা যদি তার বাচ্চাদেরকে শিখায় যে অন্য জেন্ডারের একজন মেল একজন ফিমেলকে কিভাবে রেসপেক্ট করতে হবে, একজন ফিমেল একজন মেলকে কিভাবে রেসপেক্ট করতে হবে, তার সামনে এই যে মাদার ফিগার, ফাদার ফিগার এবং তার যে রিলেটিভস আছে, নেফিউজ, নিসেস, আন্টিজ, আঙ্কেলস, তাদেরকে পরিচয় করায় তাদের যে অপোজিট জেন্ডারকে যে আমরা চেষ্টা করি কি, আর প্যাট্রিয়ার্কিক সোসাইটিতে আমরা ছেলেরা কি করতে চাই, মেয়েদেরকে দামায় রাখতে চাই, সেটা না করে আমরা যদি পরিবার থেকে এই যে জেন্ডার ইকুয়ালিটি শিক্ষাটা আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই যে অপ্রেস করার যে ইচ্ছাটা, এই ধরনের ঘৃণিত কাজ করার যে ইচ্ছাটা, সেটা আসবে না। পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ পরিবার থেকে, সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যান্ড কনসেন্ট এডুকেশন। এইটা আমাদের এশিয়ার কান্ট্রিতে খুবই অ্যাবসেন্ট। দেখেন আপনি ইন্ডিয়ার কথা বলেন, সেসব দেশেও কিন্তু এই রেপ এবং এই কিলিংগুলো এর হার কিন্তু অনেক বেশি। বিকজ এশিয়ান কান্ট্রিগুলোতে এই সেক্স এডুকেশনটাকে খুব ভালোভাবে নেওয়া হয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে একদম ছোট বয়সে আপনাকে শেখাতে হবে গুড টাচ ব্যাড টাচ কি, রাইট? তাহলে কিন্তু সে দেখেন একটা ঘটনা একদিন হুট করে ঘটে না। যে ছেলেটা যে ঘৃণিত সন্ত্রাসী এই সন্ত্রাসী কার্যকলাপটা করেছে, এই ঘৃণিত অপরাধটা করেছে, তার সাথে হয়তো এই বাচ্চাটার, এই নিষ্পাপ বাচ্চাটার তার অনেকবার ইন্টারাকশন হয়েছে, এর আগে হয়তো ব্যাড টাচ করেছে। তার বাবা মা যদি ব্যাড টাচ গুড টাচ শিখাতো, সে হয়তো আগেই কমপ্লেন করে বসতো, তখন বাবা মা কিন্তু সতর্ক হয়ে যেত, ওই মানুষটার সাথে আর তার থেকে মিশতেই দিত না, তার বাসায় আসতে দিত না। তাহলে সেক্স এডুকেশন যেটা, সেটা বাসা থেকে গুড টাচ ব্যাড টাচ শেখানো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি যে রামিসার কথাই যদি বলেন, যে যদি এরকম হতো যে ছেলেটাকে তাকে সে আগে দেখছে, আগে এরকম কিছু তার কাছে নেগেটিভ মনে হয়েছে, তার বাবা মাকে বলতো, বাবা মা প্রিকশন নেওয়ার সময়টা পেত। আরও একটা বিষয় আসে, সেটা হচ্ছে কনসেন্ট এডুকেশন। আমরা প্যাট্রিক সোসাইটিতে মনে করি যে ছেলেরা চাইলে ইভেন তার ওয়াইফের সাথেও যদি তার কোনো সেক্সুয়াল ইন্টিমেসির বিষয় থাকে, সেটা কিন্তু ফোর্সফুলি হতে পারবে না। আপনি যে ধর্মেই হন না কেন,
ইসলাম ধর্ম থেকে শুরু করে সব ধর্মেই কিন্তু এই সম্মানটা দেওয়ার কথা বলা আছে। সো ফোর্সফুলি কারোর সাথে বিয়ের পরেও কোনো রকম সম্পর্কে জড়ানো যাবে না। সেই সম্মানটা ছোটবেলা থেকে শিখে আসতে হবে। সো এই যে কথাটা আমি বললাম, এই জায়গাটায় আমরা কি করতে পারি, আমাদের বাবা মাদেরকে আগে সচেতন হতে হবে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাতে হবে। এটা হচ্ছে পরিবার থেকে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে স্কুল থেকে। স্কুলেও আমাদের এটা ম্যান্ডেটরি করতে হবে, গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, লাগে একটা সিলেবাস করেন, একটা চ্যাপ্টার করেন, একটা সাবজেক্ট করেন। এটার হয়তো আপনার পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু ক্লাসে একটা সাবজেক্ট আকারে রাখেন না, অপশনাল সাবজেক্ট কতই তো পড়ান। আমাদের দেশে যে এডুকেশন সিস্টেম, আমরা 12-14টা সাবজেক্ট করে ফেলি, মনে হয় একসাথে সায়েন্টিস্ট হয়ে যাচ্ছি, একসাথে আমি ম্যাথ শিখতেছি, কেমিস্ট্রি শিখতেছি, সবই একসাথে পড়তেছি। তো একটা এরকম সাবজেক্ট যেটা নাকি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তার বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, তার নিরাপদ থাকার জন্য গুরুত্বপূর্ণ, সেই সাবজেক্ট আমরা রাখতে পারি না। সো সেটা আমরা স্কুলেও করতে পারি। সো যে কথাটা বললাম যে এই সেক্সুয়াল এডুকেশন, সেক্স রিলেটেড এডুকেশন অ্যান্ড কনসেন্ট এডুকেশন, এটা একদম বাসা থেকে শুরু হতে হবে, স্কুলে থাকতে হবে, এবং সরকারকে নীতিগত যে সিদ্ধান্ত নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। তাহলে দেখা যাবে যে অনেক ঘটনা ঘটার আগেই সেটা প্রিভেন্ট করা যাবে। যে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, এইসব দেশে যে আমি উদাহরণ দিচ্ছি, সেসব দেশে এগুলো খুব শক্ত আকারে করা হয়েছে, খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, যে কারণে এন্ড রেজাল্টটা কি, ধর্ষণের সংখ্যা তাদের দেশে অনেক কমে গেছে। তারপরে আমরা যেটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ, আমরা আপনারা যারা লিগাল, যেমন আমি 2012-তে আমি ব্যারিস্টার ল ডিগ্রি শেষ করেছি ফ্রম ইংল্যান্ড। ফর দ্য লাস্ট 14 years I've been practicing as a lawyer in Bangladesh. সো আমি আমার ল প্র্যাকটিসে আমি দেখেছি লিগাল ডেভেলপমেন্টগুলোর সাথে বেশ কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে। স্পিড ট্রায়াল করার জন্য, আলাদা কোর্ট করার জন্য, ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শেষ করার জন্য পদক্ষেপ কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে। আপনি থানায় গেলেও দেখবেন যে যারা শিশু এবং নারী, তাদেরকে জন্য থানায় যাওয়ার পরপরই সেবা দেওয়া হয়, সেই ধরনের ব্যবস্থা চেষ্টা করা হয়েছে। কিন্তু সবগুলো একসাথে ফাংশন না করলে ইফেক্টিভ হয় না। সেজন্য আমাদের বড় একটা সময় এসেছে, এখন সরকারকে ভাবতে হবে যে এই ধরনের অফেন্সের জন্য আমরা আলাদা ইনভেস্টিগেশন টিম করতে পারি। আমরা জানি যে পুলিশের আমরা অনেক ডিপার্টমেন্ট আছে যারা ইনভেস্টিগেশন করে, পিবিআই করে, সিআইডি করে, পুলিশ যা আছে তারা তো করেই, থানাগুলো তো করেই। সো তেমনিভাবে আমরা একটা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট করতে পারি শুধুমাত্র এই চাইল্ড অ্যান্ড উইমেন রিলেটেড যে অফেন্সেসগুলো আছে, ঘৃণিত অপরাধগুলো, সেগুলোর জন্য। এবং অবশ্যই তাদেরকে স্পেশালাইজড ট্রেনিং করাইতে হবে। একটা বাচ্চার সাথে কথা বলে সে কিন্তু ফ্লুয়েন্টলি, আমরা যেভাবে একজন অ্যাডাল্ট হয়ে যে একটা ঘটনা বর্ণনা করছি, তারা কিন্তু সেটা বলতে পারে না, তারা ভয় পায়। এবং যারা অপরাধ করে তাদেরকে ভয় দেখায়, বছরের পর বছর ভয় দেখায় তাকে ধর্ষণ করছে। সো আমাকে ট্রেনিং করাইতে হবে, প্রয়োজনে বিদেশ থেকে আমরা ট্রেনার নিয়ে আসতে পারি, এনে স্পেশালাইজ ট্রেনিং করে একটা স্পেশালাইজ ডিপার্টমেন্ট করতে পারি, যারা নাকি এই তদন্তগুলো করে যাবে। তাহলে দেখবেন কি অনেক যেগুলো আনরিপোর্টেড ইনসিডেন্ট, সেগুলো রিপোর্ট হওয়া শুরু করবে এবং কুইক টাইমে তদন্ত হবে। এবং সবচেয়ে বড় কথা, তদন্ত অ্যাকুরেট হবে, যার উপর যে আমরা যে জাস্টিসের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি, সেটা এস্টাবলিশ করা যাবে। সো আমি যেটা বললাম প্রথমেই, যে একদম বাসা থেকে, পরিবার থেকে এডুকেশন দেওয়া, ইনস্টিটিউশনে দেওয়া, সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন একটা চ্যাপ্টার বা সিলেবাসে অ্যাড করা বা সাবজেক্ট অ্যাড করা, তারপর একটা স্পেশালাইজড আমরা ইনভেস্টিগেশন টিম যাদেরকে স্পেশালি ওই ট্রেনিংটা দেওয়া হবে। তারপরে আপনারা জানেন ধর্ষণ রিলেটেড বিষয়গুলোতে আমরা দেখি ডিএনএ ইনক্লুশনটা খুবই ভালো একটা বিষয়, বাট আমাদেরকে সব ঢাকার বাইরে সব জায়গায় ডিএনএ টেস্টের জন্য এনাফ রিসোর্সেস কি বাংলাদেশে আছে? নাই। সো সেটা তাড়াতাড়ি ক্রিয়েট করেন না কেন? যে ধর্ষণের পর আপনারা জানেন আলামত নষ্ট হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে এই মেডিকেল টেস্ট আন্ডারগো করতে হয়, সেইটা কেন আমরা বাড়াচ্ছি না? এটা অনেক টাকা বাজেট লাগে না? আমরা হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ফেইল প্রজেক্টে ইনভেস্ট করে সরকার আমরা করছি, কিন্তু তাহলে এই এত বড় আমার জীবনের বাঁচা মরার বিষয়, জীবনের নিরাপত্তার বিষয়, সেখানে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই স্পিড টেস্ট করার জন্য, কোভিডের সময় স্পিড টেস্টের কথা মনে আছে আপনাদের? প্রয়োজন হয়েছে, করেছি না? সো আমরা গভর্নমেন্ট চাইলে কিন্তু স্পিড টেস্টিং এর জন্য মেডিকেল অ্যান্ড ডিএনএ টেস্টের ব্যবস্থা করা উচিত, এবং নমুনাগুলো যাতে সংরক্ষণ করা হয় ফর লঙ্গার পিরিয়ড, সেটা এনশিওর করা উচিত। পাশাপাশি আপনি ন্যায় বিচার কাদেরকে দিয়ে করবেন? এই অপরাধ প্রমাণ করার জন্য এই মেডিকেল ডিএনএ সহ আরো বড় একটা পার্ট হচ্ছে উইটনেসেস, যারা কোর্টে যে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অপরাধটা প্রমাণ করবে। আমাদের উইটনেস প্রোটেকশনের জন্য এনাফ লজ নাই, প্রোটেকশন নাই। আমরা যে দেখি যে খুব পাওয়ারফুল, তারা কি করে, লোকাল অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করে মামলা উঠাইতে
প্রেশারাইজ করে, যারা তার বিপক্ষে গিয়ে সাক্ষী দিবে তাদেরকে সব ধরনের ভয়ভীতি দেখায়, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি উইটনেস কিলিংয়েরও বিষয় চলে আসে। তাহলে আপনাকে উইটনেস কেন হবে বলেন? পরবর্তীতে 2-3-4-5 বছর পরে ওই উইটনেসগুলো পাওয়া যায় না, মামলা খালাস হয়ে যায়। সো আপনাকে যাতে ন্যায় বিচার এনশিওর করতে গেলে উইটনেস প্রোটেকশন লটাকে আরো স্ট্রেনথেন করতে হবে, এবং এই বিষয়ে স্পেশাল নজরদারি করতে হবে যে উইটনেসদের যেন প্রেশারাইজ করা না হয়, তারা যেন আবার ভিক্টিমাইজ না হয়। সো এই কয়েকটা জিনিস একসাথে কম্বাইন করে যদি আমরা করতে পারি, social and moral education, dedicated team for investigation of this sort of heinous crimes, যেগুলো ঘৃণিত অপরাধের জন্য তাদের স্পেশাল ট্রেনিং। ইভেন আমরা এই যে একটা বিষয় আমরা জানি যে আমি আইনের খুব ডিটেইলে যাব না, বাট আমরা জানি বেইলেবল নন বেইলেবল অফেন্সের কথা, যে আমরা জানি যে এই অপরাধগুলো নন বেইলেবল হয়। বাট আমাকে অনেক সময় গত 14 বছরে আমি কোশ্চেন পেয়েছি, আপনারা বলছেন নন বেইলেবল অফেন্স, তার মানে লিটারাল ইন্টারপ্রিটেশনে সাধারণ মানুষ যে আইন পড়েনি তার কাছে মনে হয় নন বেইলেবল মানে বেইল হবে না। বাট বাস্তব অর্থে বেইলেবল হোক আর নন বেইলেবল হোক, সব অফেন্সেই কিন্তু বেইল হয়। কিন্তু আমরা এই বিশেষ করে ধর্ষণ এবং ধর্ষণের সাথে হত্যার যে অপরাধগুলো আছে, সেই জায়গায় আমরা যদি একটা পলিসি ঠিক করে নিতে পারি, বিচারকরা আছেন, আইনজীবী যারা আছেন, যেমন রামিসার ম্যাটারটায় ঢাকা জজ কোর্টে কোনো লয়ার পার্টিসিপেট করবে না আসামি পক্ষে, এটা তো বিশাল একটা পাওয়া। এটা একজন আইনজীবী হিসেবে আই ফিল প্রাউড। সো আমরা যদি এই বিষয়গুলোতে এরকম করতে পারি যে আদালত এই বিষয়টা খুব স্ট্রিক্টলি দেখবে, খুব অল্প সময়ের মধ্যে ট্রায়াল শেষ করে ফেলবে, এবং এই সময়টায় যদি সত্য মিথ্যা প্রমাণ না হয় সেই সময়টা যাতে বেইল না দেওয়া হয়, তাহলে কি হবে? কারণ বেইলে যখন বের হয় তখনই কিন্তু কি করে, ইনফ্লুয়েন্সটা খাটায়, লোকাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা মনিটারি ইনফ্লুয়েন্স খাটায়া এটাকে ভিন্ন খাতে ডাইভার্ট করার চেষ্টা করে, এবং মামলাগুলো শেষ পর্যন্ত দেখা যায় যে শেষ পর্যন্ত সাকসেসফুলি প্রুফ করা যায় না। আপনারা জেনে অবাক হবেন, এই রেপ রিলেটেড কেসগুলোর সাকসেস রেট লেস দেন 40%। 100টা মামলা হলে দেখা যায় যে 40টার বেশি প্রমাণ করা সাকসেসফুলি সম্ভব হয় না। হয়তো এই রেপগুলো খুব জেনুইন, বাট প্রুফ করা যায় না। আবার এর সাথে সাথে ফলস রেপ অ্যালিগেশনও কিন্তু আছে। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। অনেকেই কিন্তু সেটাও করে। সেই ক্ষেত্রে যেন একজন ইনোসেন্ট মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও আমাদেরকে কিন্তু ইকুয়ালি কনসিডার করতে হবে। বাট সেটার নাম্বারটা, পার্সেন্টেজটা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে জেনুইন রেপ কেসগুলোই আমরা প্রমাণ করতে ব্যর্থ হই। এটা জাতি হিসেবে আমাদের বিশাল বড় ব্যর্থতা। নতুন সরকার এসেছে, অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করছে। ফিউ ডেকেডস ধরে এই বিষয়গুলো আমাদের চলে আসতেছে, আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারছি না। সো আমি মনে করি এই বিষয়গুলো যদি আমরা একসাথে অ্যাড্রেস করতে পারি, সরকারের এখন সময় এসেছে, আপনারা এই সেক্স অ্যান্ড কনসেন্ট এডুকেশন আপনারা সিলেবাস করেন, চ্যাপ্টার করেন, বানাই, সেটা এনশিওর করেন যে তারা ছোটবেলা থেকে শিখতেছে। আমরা হিস্ট্রির অনেক কিছুই পড়ি যেগুলো বাকি জীবনে কোনো কাজে লাগে না, বাট আপনার তার জীবনে যেটা কাজে লাগে সেগুলা পড়ান। তার মধ্যে আরও একটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। পৃথিবীতে আপনি বেঁচে থাকা অবস্থায় মানি ম্যানেজমেন্ট প্রত্যেকটা বাচ্চার জানতে হবে। সে যদি সেই শিক্ষাটা না পায়, তাহলে সে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী যাই হোক না কেন, জার্নালিস্ট যাই হোক না কেন, মানি ম্যানেজমেন্ট না শিখলে কিন্তু সে সাকসেসফুলি তার লাইফটা কাটাতে পারবে না। সেগুলো চ্যাপ্টার ইনক্লুড করেন, সেগুলো সাবজেক্ট ইনক্লুড করেন। আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী, ইজ ভেরি প্রমিজিং। উনি অনেক কিছু পরিবর্তনের কথা বলছে, আগেও যারা ছিল তারাও সবসময় বলছে, বাট আলটিমেটলি আমরা দেখি যে কথাগুলো কথার মধ্যেই থাকে, ওইরকম বড় কোনো ধরনের পরিবর্তন আসে না। সো আমি রিকোয়েস্ট করবো, হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এই দুইটা জিনিস আপনারা ইনক্লুড করেন আমাদের সিলেবাসে। একটা হচ্ছে সেক্স অ্যান্ড কনসেন্ট এডুকেশন, দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা আমরা বললাম যে মানি ম্যানেজমেন্ট রিলেটেড যে এডুকেশন। অ্যান্ড ওভারঅল আমাদেরকে এই ধরনের ইস্যু, আমি যেটা বললাম যে সুইডেন বা ফিনল্যান্ড বা আইসল্যান্ড বা সিঙ্গাপুর, ওরা কিন্তু একদিনে পারে নাই। আপনাকে কয়েক টাইম ফ্রেম ঠিক করে নিতে হবে যে নেক্সট 5 years আমরা এতটুকু অ্যাচিভ করবো, 5 to 10 years আমরা এতটুকু অ্যাচিভ করবো, 15 to 20 years আমরা এতটুকু অ্যাচিভ করবো। দেখবেন যে এই সময়ের মধ্যে কমতে কমতে এমন একটা স্টেজে আমরা চলে যাব যে সিঙ্গাপুরের পাশে বাংলাদেশের নামও অ্যাড করা সম্ভব। বিকজ এইটা তো শিওর 99.99% মানুষ এই ধরনের অপরাধ করবেও না, চিন্তাও করবে না, তারা এর এগেনস্টে পারলে এটা প্রিভেন্ট করবে। বাট ওই 0.1% মানুষ যারা অপরাধী, যারা মানুষের মতো দেখতে, তাদেরকে প্রিভেন্ট করার জন্য 99% মানুষ এনাফ না। আপনি একটা ফুটবল ম্যাচ দিচ্ছেন, এখানে 100 জন মধ্যে 99 জন এক সাইডে আর একজন আরেক সাইডে, 99 জন মিলে তাকে হারাতে পারবেন না? পারবেন কখন? যখন 99 জন একসাথে কাজ করবে। তখন ওই লোক তো গোলকিপার হবে না খেলবে, রাইট? বাট আমরা যখন ক্যানভাস তৈরি করে ফেলি, তখন একজন মানুষই জিতে যায় তো না।
সো এই জায়গাটায় আমাদেরকে একটা কম্বাইন এফোর্ট দিতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জার্নালিস্ট যারা আছে তাদের দায়িত্ব আছে, আইনজীবী আছে, প্রত্যেকটা পেশায় যারা আমরা আছি সবাই আমাদের দায়িত্ব আছে আমাদের জায়গা থেকে যেভাবে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সম্ভব সেভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। সর্বোপরি এটা ভালো একটা জায়গা যাওয়া পর্যন্ত বাবা মাকে, শিক্ষকদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। এবং একটা বড় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। ভাই আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু এই রিপোর্টসগুলো থানা পর্যন্ত যায় না, কারণ আমরা হয়তো ধরেই নেয় যে থানায় গেলে এটা টাকা পয়সা দিয়ে আসামির সাথে আমাদেরকে সেটেল করাই দিবে, হ্যাঁ উনি টাকা পয়সা নিয়ে নিবে, ঘুষ খাবে, এই ধরনের কারণে কিন্তু যায় না। তাহলে আমাদেরকে এই ট্রাস্টটা, সাধারণ মানুষের ট্রাস্টটা ফেরত আনতে হবে পুলিশের, যে হ্যাঁ এইসব বিষয়ে থানায় যদি কোনো অভিযোগ বা যে কোনো বেআইনি ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়, no matter what is their background, what is their political identity, তাদেরকে কোনো রকম সুবিধা দেওয়া হবে না। এই গ্যারান্টি যদি বাংলাদেশের মানুষ পায় তাহলে ডেফিনেটলি থানায় গিয়ে কমপ্লেন করবে। আর আমার কাছে একটা জিনিস আমরা হয়তো মিস করে যাই, যে আরও একটা ভাবে পৃথিবীতে অ্যাজ এ ব্যারিস্টার আমি যখন বিভিন্ন দেশের ল নিয়ে পড়াশোনা করেছি, কম্পারেটিভ স্টাডি করেছি, তখন দেখেছি দুইভাবে করা হয়। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স, আরেকটা হচ্ছে যে আমরা অনেক আইনটাকে, আমরা পানিশমেন্টগুলোকে অনেক বেশি স্ট্রং করার চেষ্টা করি, স্ট্রিক্ট করার চেষ্টা করি। সেটা ইম্পর্টেন্ট, ফাঁসি দেওয়া খুব ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এটা বেশি ইম্পর্টেন্ট যে জাস্টিস হচ্ছে কিনা। বিকজ অপরাধী যারা 0.1% তাদের মাথায় থাকতে হবে যে আমি যদি আজকে অপরাধ করি আমাকে সাজা পাইতেই হবে, যাবজ্জীবন হোক, ফাঁসি হোক, আমাকে সাজা পাইতেই হবে। তো যখন এই ইনসিডেন্টগুলো আমরা দেখবো, জার্নালিস্টরা 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পর, 2 বছর পরে যখন ট্রায়াল শেষ হবে, ফাঁসি হবে, খুব ঢালাও আকারে এটা প্রচার করেন না কেন সবাই সোশ্যাল মিডিয়াতে, যে অমুক মামলা হয়েছিল, এটা ফাঁসি হচ্ছে আজকে, তার অপরাধ ছিল ধর্ষণ, হত্যা। তাহলে এন্ড রেজাল্টটাও দেখাইতে হবে ঠিকভাবে, রাইট? খালি মামলা হয়েছে দেখাইলে হবে না, রাইট? ওইটাও দেখাই। যখন আসামিগুলো দেখবে যে এই সকল অপরাধ করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই, তারা ভয় পাবে, তারা চিন্তা করবে যে না, সুযোগ নাই। এই জন্য কিন্তু ইসলামে প্রকাশ্যে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, যে জাস্টিস হ্যাজ টু বি ডান, অ্যাট দ্য সেম টাইম জাস্টিস নিডস টু বি সিন টু বি ডান। জাস্টিস করতে হবে, জাস্টিস দেখাইতে হবে, করতে হবে ওই কেসে যে আমাদের ইনোসেন্ট মানুষটা ছিল, তার আত্মার শান্তির জন্য, তার পরিবারের জন্য, যে সে বিচারটা পাইছে। আর জাস্টিস সিন টু বি ডান, ফিউচার যারা আমাদের রং ডুয়ার্স আছে, ক্রিমিনালস আছে, তারা যাতে সতর্ক হয় না, এই ধরনের অপরাধ বাংলাদেশে করে পার পাওয়া যাবে না। সো এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করব এই জিনিসগুলো হাই টাইম অ্যাড্রেস করেন, এবং বিশেষ করে প্যারেন্টস এবং টিচার্স যারা আছেন, গার্ডিয়ানস যারা আছেন, তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো এখনই বাচ্চাদেরকে শেখানো শুরু করেন। পাশাপাশি আমরা যারা বিভিন্ন প্রফেশনালস আছি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি আপনার জায়গা থেকে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করেন, যেন রামিসার মতো কেস আমাদের দেশে না হয়, আমরা এছাড়া শূন্যের কোটায় নিয়ে যেতে পারি। আমরা একসময় সেই সিঙ্গাপুর, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেনের মতো দেশের কাতারে যেতে পারি, যেখানে এই ধরনের ঘৃণিত অপরাধের সংখ্যা কমে যায়। Before I go, just to tell you again, if you are interested about international higher education, migration, Bangladeshi law, and social and moral issues, you can subscribe to my channel. I am Barrister Imam Hassan, Advocate Bangladesh Supreme Court. I will be trying to upload very informative, latest and authentic, clear videos regarding these issues. আমার গত 14 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করব সবসময় এই ভিডিওসগুলো দিয়ে আপনাদের সাথে থাকতে। আপনারা সবাই ভালো থাকবেন। যারা ধৈর্য নিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।